এই সমস্যাটা থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করবো, যেটা টেকনোলজি ভিত্তিক অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। আবার মাঝে মধ্যে এই অঙ্কটা পরীক্ষাতে দিয়েও থাকে। সব মিলাই জটিল কোনো বিষয় নয়, সরল প্রকৃতির বিষয়, কিন্তু কিছু মধ্যবর্তী কিছু কথাবার্তা জানা না থাকলে আবার এইগুলোর জবাবটা দেওয়া একটু কষ্টকর হয়ে যায়। সিস্টেমটা এবং অবস্থায় বইয়ের 117 পেজে 3 নম্বর, এটাও একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, কিন্তু 3 ফেজ। তো আমরা যদি প্রক্রিয়াটা দেখি, সবাই একটু খেয়াল করো। এই হচ্ছে পোলের 4টা লাইন, পোলের 4টা লাইন। পোলে গেছে, যাওয়ার পর এই যে লোডগুলো গ্রহণ করছে, এটা 3 ধরনের গ্রাহক ওই পোল থেকে লাইন নিচ্ছে। আমি এটা সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি, বাস্তবতাটা কিন্তু এই ধরনের। এই আবার পোল আছে, পোলের মাথায় 3টা তার গেছে, যেটা ফিডার লাইন। এরপরে যে 4টা তার এসছে, আর ওয়াই, বি এন্ড নিউট্রাল। তাহলে এখন এই পোল থেকে যে গ্রাহক লাইন নিচ্ছে না, একটা নিউট্রাল আর একটা, এইগুলো আমরা পূর্বে কিন্তু আলোচনা করেছি। যত গ্রাহক নিচ্ছে লাইন, যদি আর ফেজের সাথে যে গ্রাহকগুলো তারা হচ্ছে এইটা নিচ্ছে, এবার ওয়াই ফেজের সাথে যে তারা হচ্ছে এই ধরনের, আর বি ফেজের সাথে যে, তাহলে বি ফেজের কোনটা দেবো, তারা হচ্ছে এই ধরনের। বুঝতে পারছি কিনা দেখতে, এই যে পোল, এই পোল থেকে 3 ধরনের গ্রাহক আছে। মানে আমি কি জানি নাকি যে ওই পোল থেকে কোন ধরনের গ্রাহক লাইন নেবে? এটা তো বলা যাবে না। এটা নির্ভর করবে আবেদনের উপরে ভিত্তি করে। হয়তো কেউ অবগত হতে পারবে যে এই বাড়ির গ্রাহক বেশি লোডের, এই বাড়ির গ্রাহক কম লোডের। যারা লাইন ম্যান যখন ওই পেপার দেখে ওই সংযোগটা দেবে, আমরা পাচ্ছি কি এই বলে 3 ধরনের গ্রাহক লাইন নিচ্ছে, দিয়ে তারা কি লোড চালাচ্ছে। এই যে যেমন 1 নম্বর গ্রাহকে চালাচ্ছে হচ্ছে 30 অ্যাম্পিয়ার, তার লোড কারেন্ট, তার লোডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 0.866 ল্যাগিং। এটা হচ্ছে এই ফেজের। এরা কারা? এরা হচ্ছে 30 অ্যাম্পিয়ার, এই গ্রাহক হচ্ছে 0.866 লিডিং। এই গ্রাহক কারা? 30 অ্যাম্পিয়ার, এরা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেল কথা? এবং আমরা যখন একাধিক গ্রাহকের একটা পোল থেকে লাইন দিই, তখন কিন্তু সবাইকে একটা লাইন এবং নিউট্রালের মধ্যে দিই না, লোডের সমতা বন্টনের জন্য। আবার এইটাকে আমরা কিন্তু একটু ভাগাভাগি করে দিই। যদি 10টা থাকে, আর ফেজের সাথে 4 জন গ্রাহকের দেব, ওয়াই ফেজের সাথে 3 জন গ্রাহকের দিলাম, বি ফেজের সাথে 3 জন গ্রাহকের দিলাম। এমন হতে পারে 10টার ভেতরে একটা যদি খুব বেশি গ্রাহকের লোড হয়, গ্রাহক হয়, তাহলে ওকে আবার একটা আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। অনেক কথা বুঝতে পারলে না। 10 জন গ্রাহক আবেদন করেছে, 9 জনের যা লোড, 1 জনের প্রায় সেই লোড। তখন করে কি লাইনম্যানরা, যে অন্য 2টাকে ওই 8 জনের মধ্যে বা 9 জনের মধ্যে ভাগ করে দেবে, আর একজনকেই পুরো আলাদা করে কিন্তু তার জন্য লাইনটা দেওয়া হয়। এটার উদ্দেশ্যই একটাই, লোডের ভাগাভাগি করে নিয়ে, লোডের সমতা বন্টন করে নিয়ে ভোল্টেজ ড্রপের মাত্রাটা কিছুটা রহিত করা, আর কিছুটা, সম্পূর্ণরূপে নয়। এখন এই চিন্তা ভাবনাটাই
আমরা যদি সার্কিট ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে দেখো এবার বোঝা যায় কিনা। এই হচ্ছে আমার তিনটা লাইন। আমরা তিনটা লাইনকে টেকনোলজির ভাষায় থ্রি ফেজ সিস্টেমে কি বলি, আর ওয়াই বি বলি না? বুঝতে পারছো? তাহলে আর ওয়াই বি বোঝা গেল। আর এটা কি আমার নিউট্রাল। এই তিনটা লাইন গেছে। এইবার আর ফেজ এবং নিউট্রাল মিলে এই গ্রাহক, ওয়াই ফেজ এবং নিউট্রাল মিলে এই গ্রাহক, বি ফেজ এবং নিউট্রাল নিয়ে এই গ্রাহক। তাহলে ওর সার্কিট ডায়াগ্রামটা এটা হয় কিনা? এই কি কথা বলছো না কেন? ওটার কথা অনুযায়ী যদি আমি সার্কিট ডায়াগ্রাম, এটা কিন্তু টেকনোলজি শিক্ষা, ওটা দেখে তো কিছু বোঝার উপায় নাই। কিন্তু এইটা কিন্তু বোঝার বিষয় যে ওইটার রূপান্তর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এরপরে রূপান্তর হচ্ছে তার ভেক্টর ডায়াগ্রাম, এরপরে হচ্ছে কি চাচ্ছে সেটা নির্ণয়ের বিষয়। আমি যদি কিছুই না জানি হঠাৎ করে আমি নির্ণয় করতে পারবো নাকি? এখন বিষয়টা হচ্ছে কি, এই লোড পরিচালনা, এই ভোল্টেজ না হলে তো আমার লোড পরিচালনা হবে না। আর এবং এন যখনই দেব, বা ওয়াই এবং এন যখনই দিব, বা বি এবং এন যখনই দেব, এই ভোল্টেজ গুলোর নাম কি হবে? ফেজ ভোল্টেজ। কি করে বললাম এটা ফেজ ভোল্টেজ? ওই যে কথাটা হচ্ছে নিউট্রাল নিয়ে, তার মানে এটা ফেজ ভোল্টেজ। আর যদি এমন করতাম আর এবং ওয়াই এর মধ্যে নিয়ে, এই বিষয়টা আমরা জ্ঞাত আছি এবং অ্যাটেনশনও থাকবে। এই ভোল্টেজের জন্য লোড পরিচালিত হচ্ছে, ভালো কথা। এইবার লাইন আমার একটা ডিসটেন্সে লাইনটা যাচ্ছে, এই ডিসটেন্সে এই দুইটা তার আছে। একটা ফেজের কথা বলছি, একটা আর ফেজের তার আছে না আরের। মানে সেখান থেকে আমি কি পাবো? রেজিস্ট্যান্স পাবো। আর একটা নিউট্রাল লোডটা চালানোর জন্য দেখো আর এবং এন, আর এবং এন, তাহলে দুইটা তার আছে, তাহলে নিউট্রালেরও একটা রেজিস্ট্যান্স আছে। নিউট্রালের রেজিস্ট্যান্স থাকবে না। না শব্দ কথাটা না, কথাটা হচ্ছে থাকবে খুবই নিম্নমানের। না বলে তুমি যেটা না বলছো তা মানে জিরো ভ্যালু। জিরো ভ্যালু বলে কোনো ভ্যালু আছে নাকি? না, মিনিমাম ভ্যালু। যত কম হয় তত ভালো। এখন আর তুমি যেটা না বলছো, হিসাব নিকাশে আমরা না ধরি, সেটা হিসাব নিকাশে খুব মিনিমাম থাকার কারণে কিন্তু জিরো না, এমনই একটা মান যে মানটা শূন্য না কিন্তু খুবই নিম্নমানের, যার জন্য অনেক ক্ষেত্রে আমরা হিসাব নিকাশে তাকে অবজ্ঞা করি মাত্র। কিন্তু অবজ্ঞা করা, হিসাব নিকাশে না আসা আর না থাকা এক বিষয় কিন্তু নয়। এখন এখানে একটা আধার আছে, খুব খেয়াল করো। আমার এই রেজিস্ট্যান্সের মানটা বলা আছে যে প্রতিটা লাইনের রেজিস্ট্যান্সের মান 0.2 ওহম, বাট নিউট্রালের রেজিস্ট্যান্সের মান বলা নেই। এবার কি আমরা বার করতে পারবো কিনা? লাইনের রেজিস্ট্যান্সের মান বলা আছে সামথিং ওহম। আমার প্রশ্ন হচ্ছে নিউট্রালের রেজিস্ট্যান্স কত হবে? কেউ বলতে পারো কিনা? আমার প্রশ্ন কি বোঝা গেছে? তিনটা লাইন আছে না, তো লাইনের রেজিস্ট্যান্স সামথিং ওহম মানে 0.2 ওহম, আমি এটা ইন্ডিকেট করেছি। নিউট্রালের রেজিস্ট্যান্স কত হবে? এত সময় নিতে হবে না। এই জিনিসের একটা ভাবধারা আমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওয়ানের ক্ষেত্রে পাওয়ার প্রেরণের স্থানান্তরের লক্ষ্যে পদ্ধতির কিছু তুলনা শিখেছিলাম, মনে পড়ে কিনা? ডিসি 2টা, এসি 3 ফেজ 4টা, হ্যান্ড ফ্যান বিভিন্ন রকমের তুলনা করেছিলাম না? তুলনা করে কি শিক্ষা দিয়েছিলাম ওখানে? তুলনা করার উদ্দেশ্য কি ছিল? কোন জায়গাটায় আমার অর্থনৈতিক সাশ্রয়তা আসবে। অর্থনৈতিক সাশ্রয়তার পূর্বে যে হিসাব নিকাশটা, সেটা হচ্ছে পরিবাহীর আয়তন যেখানে কম হয়ে গেছে। আয়তন কম হয়ে যাওয়া মানে কি? আমার অর্থনৈতিকভাবে সাশ্রয়ী মোটা তারের দাম বেশি, চিকন তারের দাম কম, স্বাভাবিক কথা।
কিন্তু মোটা নেবো না, চিকন নেবো না, মাঝারি সাইজ নেবো না, কি ধরনের নেবো এটা তো আমরা কেউ বলতে পারে না। তাহলে এখানে একটা হিসাব নিকাশ আমরা শিখে তারপরে সিদ্ধান্ত দিয়েছিলাম। তাছাড়া ওই পদ্ধতি ছাড়া হঠাৎ করে তুমি কখনোই বলতে পারবে না যে এই পদ্ধতিতে নিয়ে গেলে পাওয়ারটা সাশ্রয়ী মানে আমি নিয়ে যেতে পারবো। ওটা একটা হিসাবের ধারাবাহিকতা। সেই হিসাবের ধারাবাহিকতায় সবাই খেয়াল করো, একটা আঘাত আমরা আলোচনা করেছিলাম যে নিউট্রাল তারটা যদি কখনো তারের সংখ্যা গণনায় হিসাবে আসে, ওই নিউট্রাল তারের প্রস্থচ্ছেদ হবে পরিবাহীর অর্ধেক। কি বোঝা গেছে? আউটার ফাউটার বাবা মন থেকে বাদ দাও, আগে বোঝার চেষ্টা করো। আউটার ফাউটার টেকনোলজি বুঝে গেলে তার ভাষায় লাগাও। অন্যান্য তারের অর্ধেক। কি কি অর্ধেক? প্রস্থচ্ছেদ। যার জন্য আমরা যখন দেখেছি না 3টা লাইন একটা নিউট্রাল, তাহলে কয়টা তার? 4টা তার। হিসাব করে কত লিখেছিলাম? 3.5। 0.5টা কি? অর্ধেকের কারণ। কি বুঝতে পারছো কথা? জাস্ট নাও যদি ওই ধারণাটা তোমার আজকে মনে থাকতো এখন, তাহলে তুমি জবাবটা বলতে পারবে। কি জবাব? ওখানকার শিক্ষাটা এটা পেছনে কিন্তু একটা বৃহৎ ক্যালকুলেশন আছে, এমনি না। আমি কিন্তু তোমাদেরকে শুধু রেজাল্টটা বলেছিলাম, কিন্তু কিভাবে হয়, কি কারণ, এর অনেক ব্যাখ্যা আছে। শুধু রেজাল্টটা বলেছি যে পরিবাহী অর্ধেক প্রস্থচ্ছেদ হবে হচ্ছে নিউট্রাল। বোঝা গেল কথাটা? নিউট্রালের যদি প্রস্থচ্ছেদ অর্ধেক হয়, রেজিস্ট্যান্স কেমন হবে? এইবার কি করে বললে যে দ্বিগুণ হবে? यस, R is equal to rho L by A। দেখো তারা এখনো কম বলছো, তারা কথাগুলো খেয়াল করে। এগুলো কিন্তু আমি বলছিলাম যে এই অঙ্কটা থেকে আমাদের আনুষঙ্গিক কিছু কথাবার্তা এখানে আলোচিত হবে, সেই আলোচনাগুলোই কিন্তু এই আলোচনা। কথাটা বোঝা গেছে? তাহলে প্রস্থচ্ছেদের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে জাস্ট উল্টানুপাতিক। তাহলে যত কম হবে তত বেশি হবে, যত বেশি হবে তত কম হবে। তাই এখানে প্রস্থচ্ছেদ যদি অর্ধেক হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এখানে আর এর যে রেজিস্ট্যান্স আছে, নিউটনের রেজিস্ট্যান্স কি হবে? ঠিক তুমি লিখবা 2 ইনটু আর আর, 2 ইনটু 0.2, 0.4। তুমি বাদ করছো কার? নিউটনের রেজিস্ট্যান্স। তাহলে নিউটনের প্রস্থচ্ছেদ কেমন? পরিবাহীর অর্ধেক। এই সেন্সে, এই ধারণায়, এই জ্ঞান অর্জনে আমি তখন বলবো যে নিউটনের রেজিস্ট্যান্স 500। ক্লিয়ার হয়েছে কথা? এই জায়গা থেকে টেকনোলজির যেটা পূর্বে শিখেছি, শেখাটা বাস্তবে দেখবে এখন তোমার মনের ভেতরে একটু কাজ করবে, মিনিমাম কিছু কাজ করতে হলেও করবে। যে ছাত্র হিসাবে তো একটা কথা বলেছিল, বা আমি তো এটা বলতে পারলাম, এটা তো পূর্বে আমি জানতাম কি প্রস্থচ্ছেদের অর্ধেক, রেজিস্ট্যান্স এসে কি হলো? দ্বিগুণ হয়ে গেল। ব্যাখ্যাটা কি? ও যে R is equal to rho L by A। বুঝা গেছে? এইবার এই লোডটা যে ভোল্টেজে পরিচালিত হচ্ছে, নিশ্চয় সেটা একটা ফেজ ভোল্টেজ। যে ভোল্টেজের মানটা আমি লিখছি ERN 230 ভোল্ট। ঠিক আছে তো? এইবার EYN কত হবে? এইবার বলতে হবে মানে কত হবে। এই সবই কাকে আসছে, আমি প্রত্যেক ক্লাসে আসি দিয়ে আসছে। আচ্ছা বলো, আরেকটু সহজ করে দিই। এই মানের সাথে √3 গুণ হবে না ভাগ হবে? শুধু সেইটা বলো। 230 ভোল্ট EYN টা এই 200 সাথে √3 গুণ হবে না ভাগ হবে? একটা ধাপ বাকি তোমাকে একটু দিয়ে দিলাম। এবার একটা সেলও বুঝতে সংস্করণ এক নিশ্চিত লিখলাম। √3 দ্বারা গুণ হবে না ভাগ হবে? √3 দ্বারা গুণ হবে, তুমি গুণ হবে, তুমি
ওই যে আমার 230 ভোল্ট আছে ERN এ, আমি বলছি EYN, এই ভোল্টেজটা 230 এর সাথে √3 গুণ হবে না ভাগ হবে? স্যার দুইটা সেমই হবে স্যার, ওটাও ফেজ ভোল্টেজ এটাও ফেজ ভোল্টেজ। হ্যাঁ, লাইন আলাদা, ওটা আর এটা Y কিন্তু। তাহলে কি হবে, √3 কোনো গুণ ভাগ কিছুই হবে না? কেন হবে না? এই কমন পয়েন্ট থেকে প্রত্যেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। আরে চোখে যেটা এইভাবে নিয়ে যাচ্ছি, এটা সিকোয়েন্স কি, সবগুলো হচ্ছে কি আমার এখানে কি প্যারালাল সার্কিট না? এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট, তিনটা কারেন্ট একত্রে পথে বার হয়ে যাচ্ছে। এটা জাংশন বিন্দু, জাংশন বিন্দু থেকে যত পথ বার হয় সবাই হচ্ছে প্যারালাল। এটা হচ্ছে টেকনোলজির ভাষা। ওই দেখতে প্যারালাল বলে প্যারালাল নয়, কারেন্ট যে বিন্দু থেকে ভাগ হয়ে যাবে ওই পথসমূহ একে অপরের সাথে হচ্ছে প্যারালাল। এইটা আগে চিনতে হবে, তারপরে হচ্ছে গুণগত মানের বহির প্রকাশ। এইবার যেহেতু আগে এটা ক্লিয়ার হতে হবে যেটা কি আমার প্যারালাল সার্কিট কিনা। তাহলে এটা কি প্যারালাল সার্কিট নয়? তাহলে এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ, তিনটা ভোল্টেজেরই মান সমান। থ্রি ফেজ সিস্টেমে শুধু একটা পার্থক্য আসবে, সেটা হচ্ছে কৌণিক ব্যবধান। এর যে কৌণিক ব্যবধানে থাকবে, এর থেকে 120 ডিগ্রি কৌণিক ব্যবধানে পিছাই এ থাকবে, এর থেকে 240 ডিগ্রি কৌণিক ব্যবধানে এ থাকবে, কিন্তু মান এক, মান সবাই 230 ভোল্ট। সুতরাং আমি যেটা √3 দ্বারা গুণ বা ভাগের কথা বলেছিলাম, এটা হচ্ছে ওই যে ও যেমন না বুঝে √3 দ্বারা গুণ করতে হবে, না বুঝে আরেকবার বলবে যে √3 দ্বারা ভাগ করতে হবে, এটা তো টেকনোলজি নয়। আমি না জানলে কখনো কোনো ভাইবা বোর্ডে বা কোনো জায়গায় না জানলে চুপ থেকে কিন্তু পণ্ডিতি মারতে যাবা না। জানো না চুপ, জানলে জবাব দিবা। তুমি যেই ভুল বলবে না তখন ভাইবা বোর্ড বুঝে ফেলবে যে তুমি কোন কোয়ালিটি। আর যদি পাখামুগিরি কিন্তু উল্টা পাল্টা বলে ফেলো, তাহলে মানে ওখান থেকে আবার আর একটা যাত্রা পথটা নতুন ভাবে শুরু করবে। এই জন্য সীমাবদ্ধতাটা ঠিক রাখতে হয়, বেশি আগাম বলতে হয় না, আবার না বুঝে আবল তাবল কথা বলা দোষণীয় অপরাধ। না জানা থাকলে না জানা, ব্যাখ্যায় আসতে হবে, আন্দাজ কোনো কিছু নাই। এইবার আমরা বলছিলাম যে সার্কিট ডায়াগ্রামের পর একটা ভেক্টর চিত্র দেখবো, সবাই খেয়াল করো। এই থ্রি ফেজের ভেক্টরের জন্য স্ট্যান্ডার্ড আমরা প্রথমে কাকে নিই বলতে পারো? এটা কিন্তু আমার সেই মূল বিন্দু, এই বরাবর একটা রাখলাম, এইবার এই বরাবর একটা রাখবো, এই বরাবর একটা রাখবো। বই বা পাঠ্যপুস্তক বা অন্যান্য জায়গায় তারতম্য থাকতে পারে, তারতম্য যাই থাক, পরে যে ঠিক তুমি যদি বুঝে ফেলো ও যা আমিও তাই, ও আঁকিয়েছে এইভাবে আমি আঁকিয়েছে এইভাবে, বিষয়বস্তু একই। বুঝতে পারছো কথা? এই তিন ঠ্যাং কি জিনিস? এইবার মানে এটা একটা মান এবং বাহুর অবস্থান দেখিয়েছি, কোন কিন্তু এখানে আছে, যেমন এখান থেকে এটা 120 ডিগ্রি, এখান থেকে এটা 240 ডিগ্রি, বা এখান থেকে এটা 120 ডিগ্রি, এইভাবে আছে। জিনিসটা কার? এই তিন ঠ্যাং স্টার সংযোগ কার? এটা বাহুটা কার নাম দেবো? আর ও একটা কথা বললো, আর এটা তো ফেজ সিকোয়েন্স। আমি বলছি বাহুর নাম কি দেবো? ফেজ সিকোয়েন্স কয়টা? ফেজ সিকোয়েন্স কয় রকমের, কি কি সেটা কি বুঝবো? পজিটিভ ফেজ সিকোয়েন্সি কাকে বুঝবো আর নেগেটিভ ফেজ সিকোয়েন্সি কাকে বুঝবো? দুইটার অবস্থান আমি ডাকতে পারি আর ওয়াই বি, এটা একটা ফেজ সিকোয়েন্স, মানে ক্লকওয়াইজ ডিরেকশন। নেগেটিভ কোণকে নিয়ে বাংলা কথা, অর্থাৎ ঘোরার প্রবণতা হচ্ছে এইভাবে, আর ওয়াই বি বাংলা জিনিস হচ্ছে কোনভাবে নেগেটিভ। ঘড়ির কাটার দিকে ঘুরলে কি হয়, কোন নেগেটিভ হয় না? এই ভোল্টেজ এখান থেকে কারেন্টে পিছিয়ে
এই যে সেই নেগেটিভ কোণ, বোঝা গেছে? আর এর উপরের দিকে হইলে পারে তখন কি বলি, পজিটিভ কোণ। বিষয়টা কি, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর ঘড়ির কাঁটার দিকে হলে হয় নেগেটিভ কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হয় পজিটিভ। এটা ছোটবেলার কাহিনী। এখন আমরাই দুইভাবে মারতে পারি, এতে অবস্থানের বা মানের কি কোনো পরিবর্তন হয়? ওই যে আগে বলেছিলাম, আমার থেকে ওই ছেলে 5 ফিট পিছিয়ে, ও বলবে যে আমার থেকে 5 ফিট আগে, এটা কথা তো একই। আর কে কিভাবে বলবো সেটা তার ব্যাপার। এইটা দুইটা ভাবধারার প্রচলিত যেটা, মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আর ওয়াই বি, দ্যাট মিন্স নেগেটিভ সেন্স কাটিং। কোনটাকে নেবো আমি কি, নেগেটিভ সেন্স। তাহলে এখন এই বিষয়টা তিনটা ফেজ সিকোয়েন্সের কথা বললাম। আমি বলছিলাম বাহুর নাম কি বলবো? হ্যাঁ, VR VY VB। কি হইল এটা? ভোল্টেজ হতে হতে কমপক্ষে দুইটা তার লাগবে। তুমি শুধু লিখেছো VR, এটা কিছু ভোল্টেজ হবে? আমি এই কে বললে বলো না, VR VY VB, অসুবিধা নেই, সে বলুক না। এটা কি দাঁড়ায়, কি বুঝবে? আগে ভিআর কে বলো, কোন পরের কথাকে ভিআর বলা হলো না তো। ভোল্টেজ কি কিভাবে ভোল্টেজ মাপতে হয়? ভোল্টেজ মাপার নিয়মটা কি? কয়টা তার লাগবে? একটা তার হলে হবে না। ভোল্টমিটার কানেকশন করেছো কখনো তুমি নিজে? করেছো? ঠিক, আমি তোমার হাতে একটা ভোল্টমিটার দিলাম, তাহলে ভোল্টেজ মাপা। এখন মাপতে হলে তুমি বোর্ডে কিভাবে সেট করবে? তাহলে কয়টা প্রান্ত আছে? দুইটা। কি কি? পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ না হলে আমরা বলবো লাইন আর নিউট্রাল। তাহলে দুইটা টার্মিনাল কি, এছাড়া কি ভোল্টেজ মাপতে পারবা? দুইটাই পজিটিভ দিয়ে দেবো, দুইটাই নিউট্রালে দিয়ে দেবো, নেগেটিভ হবে। দুইটা পথ থাকতে হবে, তাহলে ভোল্টেজ মাপা যায়, নাহলে মাপা যাবে না। আর একটা পথে সেই মাপাটা কি হবে? সেটা হচ্ছে কারেন্টের মাপ। তাহলে ভোল্টেজ শুধু ভিআর বললে ভোল্টেজ হবে না, ওর সাথে আরেকটা লাইন বা নিউট্রালের কথা নিয়ে আসতে হবে। তুমি ভি আর ওয়াই বলতে পারো, তুমি ভি আর বি বলতে পারো, তুমি ভি আর এল বলতে পারো, তুমি ভি ওয়াই এল বলতে পারো, তুমি ভি বি এল বলতে পারো। আরেকটা বলতে হবে সাবস্টিটিউট নোটেশনে, তাহলে ওটা বলাটা সম্পূর্ণ হবে, নইলে হবে না। ভিআর একটা লাইন, তো কি বলবো আমি ওটা? তাহলে এখন তুমি কি বলবা? আর ওয়াই বলবা না আর এল বলবা? এইবার আর এল কেন? লাইন আর নিউট্রাল। তাহলে সেটা কি দাঁড়ালো? আর এল যে দিলাম, ওই ভোল্টেজটার এবার নামটা বলো, ফেজ ভোল্টেজ। তাহলে বলতে হবে যে এই বাহুগুলো হচ্ছে ফেজ ভোল্টেজের ইন্ডিকেটিভ। তোমরা কি এটা করোনি নাকি? সার্কিট 1-এ 3 ফেজ সিস্টেমে লাইন ভোল্টেজ সমান √3 গুণ ফেজ ভোল্টেজ, এটা রেজাল্টটা যেভাবে এসেছিল একটি ভেক্টর চিত্র থেকে, সেটা কি দেখোনি যে কিভাবে করা হয়? ওই ভেক্টর চিত্রে দুইটা বাহুকে সন্নিহিত বাহু নিয়ে একটা সামুদ্রিক করা হয়েছিল, দিয়ে লব্ধিটা যেটা এসেছিল সেটা হচ্ছে তাদের কর্ণ নির্দেশ করে। কিন্তু কর্ণটা কি? লব্ধিটা কি? ওই দুই সন্নিহিত বাহুর ভেক্টর যোগফল, মানে সেই সামুদ্রিকের সূত্র অনুযায়ী। তাহলে সেখানে কি নেওয়া হয়েছিল? আগে হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, প্রথমটা কি আমার ফেজ ভোল্টেজ। তাই এখন এখানে যদি আমি ফেজ ভোল্টেজ লাগাই আর এল ওয়াই এল, এইবার ফেজ ভোল্টেজ। কি বুঝতে পারছো কথা? অনেকে মনে হয় বুঝতেই পারছে না, যেহেতু ইলেকট্রিক্যাল পড়তে এসছো আর এটা হচ্ছে ক্লোজিং সেমিস্টার, আর তোমার আমার সাথে পাঠদানের ক্লাসরুমের সুযোগ থাকবে না। যদিও তোমাদের
অনেক ঘাটতি হয়ে গেছে এই করোনার ক্ষেত্রে, কিন্তু করোনা চলে গেছে নাকি এখনো বিরাজমান। সজাগ সচেতনতা স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর কাছে দোয়া চেয়ে এখানে ঢুকতে হবে, আর কারো কিছু করার নেই। ও যায়নি, যাবে কিনা বলতেও পারবো না। টেস্ট স্বরূপ ভ্যাকসিন হ্যান্ড ইত্যাদি দিচ্ছে মাত্র। তো যাই হোক, সেই জায়গাগুলো তোমাদের নষ্ট হয়েছে, এটাও সত্য যে আসলে ষষ্ঠ পর্বের যেভাবে, যেমন সপ্তম পর্বে দেখো না, বলে দিয়েছে বোর্ড আবার ওইদিকে ঠিক আছে নভেম্বরে পরীক্ষা হবে। আরে পরীক্ষা যাদের নেবো তাদের তো একটা বিষয় শিখাই নিয়ে তো বাজারে ছাড়বো, শেখানোর সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না। আমি এইভাবে নিচ্ছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত গভর্নমেন্টের না। গভর্নমেন্ট আমাকে যেটা বলেছে, তুমি ওই মোবাইল ফোন নিয়ে জমিয়ে থাকবার করবা, ওতে যা বুঝলো, না হলো না হলো। এটা কি টেকনোলজির শিক্ষার জ্ঞান অর্জন হবে? এটা না। এখন আমি একটু ব্যতিক্রম হয়েও এই নীতিটা নিয়েছি যে এখান থেকে ভিডিও হয়ে, এই ভিডিও কিন্তু এমনি আমার অনেক আগে থেকে প্রচলিত, অনেক আগে থেকে ভিডিও এবং অডিও রেকর্ডিং আমার ক্লাসে ওই ছেলেরা সব মোবাইল ধুয়ে রেখে দেয়। এতে লাভটা হচ্ছে কি, সে যখন রুমে যাবে তখন অডিওটা কানে শুনে ওই ক্লাসের পুরো বিষয়টা তার মাথায় কিন্তু চলে আসবে এবং অনেক জিনিস তার কাছে ক্লিয়ার হবে। তো যাই হোক, এটা এখন আমার কাছে মনে হচ্ছে যে এই সিস্টেমটা মনে হয় কিছুটা হলেও ছেলেদের একটু উপকারে লাগবে, যে যে জিনিসটা হয়ে যাচ্ছে সেটা সে বারবার দেখার একটা সুযোগ পাবে। এতে তার বাড়িতে নেট আছে না কি আছে এটা জানারও তার দরকার নেই, একটা মোবাইল ফোন থাকলেই হবে, জাস্ট এখান থেকে সে ডাটাটা শিফট করে নিয়ে তার মতো কাজ করবে। তো যাই হোক, এর জন্যে আসলে তোমরা কপালে ফেলে পড়ে গেছো, কিছু করার নেই। আরও কথাবার্তা শেখার, মানে টেকনোলজির অনেক টপিকস থেকেই কিন্তু শেখার জায়গা। হঠাৎ করে যদি আজকে এই টপিক শুরু না করতাম, এত কথাবার্তা আমি আচমকা কি বলবো বলা যাবে না, যার জন্য একটা পয়েন্ট লাগে। এই অঙ্কটা কিন্তু অঙ্ক না, এটা একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করছি না। তো নাও স্টার্ট এগেইন। ভি আর এর, এটা হচ্ছে আবার একটা ফেজ আর এর সাথে ওয়াই এর এমন দিলাম কেন, বলা হচ্ছে আর যে জায়গায় থাকবে তার থেকে 120 ডিগ্রি কোণ ব্যবধানে, কিছুক্ষণ আগে পোলের লাইন দেখালাম না, 3টা লাইন এবং নিউট্রাল, এটা কি ওখানে কোণ বলে কিছু পাওয়া যায় না? তাহলে কি দেখতে পাওয়া যায়, 4টা তার আছে, মাঝখানের গ্যাপটা ইকুয়াল ডিস্টেন্সে রাখা, এবং রাখার প্রবণতা সর্বাধিক রাখতে হয়, না হলে এই কৌণিক ব্যবধান আবার কমে গেলে লোড পরিচালনায় কিন্তু আবার সমস্যা হবে। যার জন্য দেখবা ডিস্ট্রিবিউশন লাইনে কিছু দূর পর বাংলা কথা বাটা বাঁধে, এরকম প্লাস্টিকের অপরিবাহী পদার্থ তারের কিছু দূর পর বেঁধে রাখছে, তার মানে সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য একই গ্যাপ যেন থাকে। এটা মনে হয় বুঝতে পারছে না, এইগুলো তুমি দেখো ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের পলিটেকনিকের ভেতরেই আছে, কিছু দূর পর এই কাজটা করছে। তো যাই হোক, এখন এই ভি আর এর মানটা হচ্ছে, এটার পরিস্থিতি বলেছে তোমার 400 ভোল্ট লাইনে আর 230 ভোল্ট হচ্ছে ফেজে। তাহলে আমার ফেজ কোনটা, আমি প্রথম ধরেছি এই 230 ভোল্ট, কোন কত 0, এই 0 ডিগ্রি কোণ, মানে দিস ইজ আমার রেফারেন্স। রেফারেন্স আমরা এর আগে কিসে দেখিয়েছিলাম, এক্স অক্ষ, কেন আমি ওয়াই অক্ষ দেখাতে পারতাম না? আমি 10 ডিগ্রি আগে কোনো বাহুকে রেফারেন্স দিতে পারতাম না, 20 ডিগ্রি পিছায় কোনো বাহুকে রেফারেন্স দিতে পারতাম না, 360 ডিগ্রির মধ্যে যে কোনো জায়গায় ইচ্ছা মতো আমি রেফারেন্স দিতে পারি, এটা আমার কোনো অসুবিধা নেই। লক্ষ্য হচ্ছে ওই রেফারেন্স আর চেঞ্জ করতে পারবো না, অন্যান্য বাহুগুলোর মান দিক নির্দেশনা ওই বাহু থেকেই করতে হবে, অন্য কোনো বাহু থেকে নয়, তাই ওটা রেফারেন্স হবে না। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমি লম্ব বরাবর যে বাহুটা ছিল সেইটাকে নিয়েছি রেফারেন্স, কোন দিকে দিলাম কত 0। বোঝা গেল? আর মনে বলছে না, যাই না বুঝলেও চেষ্টা করো। ওয়াই এর এখন কত লিখবো এইবার, 230 গুণিত √3,
230 হবে। দেখো আবার কেউ বলেও ফেলছে যে অর্থটা কি, এই আমার রেফারেন্স এখান থেকে 120 ডিগ্রি পিছায়, বোঝা গেল? এইটা কি লিখবো? বুঝছে? লেখা ঠিক আছে? এইবার ভোল্টেজের অবস্থান হলো এই আর এর ভোল্টেজে যে লোডটা পরিচালিত হচ্ছে সেই লোডের কারেন্টের মান 30 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.866 ল্যাগিং। এবার বুঝলাম ঠিক এই মান দুইটা থেকে এমন অবস্থায় এখান থেকে কি বুঝলাম? কোন ভোল্টেজ? হ্যাঁ, ভিআরএম হইতে 30 অ্যাম্পিয়ার কারেন্ট 0.866 ল্যাগিং। তার মানে এখান থেকে তুমি থিটাকে একটু বার করে নাও, সম্ভবত 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি পিছায় মানে cos θ is equal to 0.866, তুমি থিটা কনভার্ট করে দেখো, রেজাল্টটা 30 ডিগ্রি নেবে। তাহলে এই ভাবধারা, এই যে কথাটা বললাম, এটা যদি বুঝে থাকে তাহলে নিশ্চয়ই আঁকাইতে পারবো। মনে করলাম এটা আই আর, ঠিক আছে? বোঝা গেল কথাটা? এখানে কি বলেছিলাম, এই কারেন্টটা হচ্ছে এই ভোল্টেজ না থাকলে তো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই ভোল্টেজ থেকে এই কারেন্ট 30 ডিগ্রি পিছায়। কোন কারেন্ট? এই যায় আর কারেন্ট, আর ফেজের কারেন্ট, আর লাইনের কারেন্ট। বোঝা গেল কথা? এখানে এসে কি হবে? এই জায়গাটা এখানকার যে ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কে YN, তার থেকে 30 ডিগ্রি কি হবে? আগিয়ে। তাহলে এই লোডের আড়াআড়ি যে ভোল্টেজ, যার মান হচ্ছে 230 কোণ 120, তাহলে অবস্থান কোথায় আবার? এখানে 30 অ্যাম্পিয়ার কারেন্টের মান উহা 0.866 লিডিং। ঠিক আছে? তাকে ঠিক নেই, বোঝা গেছে? এই লোডটা এর ভোল্টেজ কত? এটা তো আরে YN, তার থেকে 30 ডিগ্রি আগে, যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমার চিত্র এটা ঠিক আছে? এইবার ইহা কি হবে? ঠিক একই ভাবে এখানকার ভোল্টেজকে VN বা EBN যাই বলি না, এই কারেন্ট পাওয়ার ফ্যাক্টর ইউনিট, তার মানে কোনো কি 0। তাহলে এখন আমার IB আঁকাবো কিভাবে? ওই ভোল্টেজ দেখো, বোঝা গেছে? হ্যাঁ, কি বোঝা গেছে? এইবার নিউট্রাল কারেন্ট, এখান দিয়ে এই কারেন্ট আসছে, এখান দিয়ে এই কারেন্ট আসছে, এখান দিয়ে এই কারেন্ট আসছে, আসছে তো? এটা আর, এটা ওয়াই, এটা বি। এই তিনটা কারেন্ট একত্রে হয়ে এই পথে বার হয়ে যাচ্ছে, যাহা আইএন। আইএন ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি। লেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখন এই মানসমূহ, এটা কি লেখা যায়? 30 কোণ -30, এটা হচ্ছে কি লেখা যাবে? 30 কোণ 30, হ্যাঁ, আর এটা কি লেখা যাবে?
30 কোণ 0। তাহলে আইআর হচ্ছে 30 কোণ -30, আইওয়াই হচ্ছে 30 কোণ +30, আইবি হচ্ছে 30 কোণ 0। তাহলে তিনটা মান যদি এখানে আমি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে নিশ্চয়ই আইএন পেয়ে যাব। আপনারা আর বুঝতে পারছেন নিউটন কারেন্টটা কি হবে? ওই তিনটা কারেন্টের ভেক্টর যোগফল, তাই তো? তাহলে IN is equal to IR যোগ IY যোগ IB। 30 কোণ -30, 30 কোণ +30, 30 কোণ 0। কি পারা যাবে? বলছে পারা যাবে কিনা? জি স্যার। ঠিক তো? মানে পোলারকে রেক্টেঙ্গুলার করলেই হবে। আবার ঠিক নেই, একটা মারাত্মক দর্শনীয় অপরাধমূলক লাইন লেখা হয়ে গেছে। এই যোগ হবে না, এটা হবে না। জিরো হয়ে যাবে। সবাই একটু খেয়াল করো, কেন হবে না? গাণিতিক কার্যক্রম সম্পন্ন করতে হলে আমি বারবার এই কথাটা বলেছি, গোত্র এবং এককীয় মান সেম না হলে কখনো গাণিতিক কার্যক্রম সম্পন্ন করা যাবে না। গাণিতিক কার্যক্রম মানে যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে হচ্ছে তিনটা 3 গোত্রের। যদি বলে কেন 3 গোত্রের? এই কারেন্টটা হচ্ছে এই ভোল্টেজ থেকে পিছায়, এই কারেন্টটা হচ্ছে এই ভোল্টেজ থেকে আগিয়ে, এই কারেন্টটা হচ্ছে এই ভোল্টেজ থেকে। তিনজন 3 জায়গায় অবস্থান করলো না, তাহলে আর গাণিতিক কার্যক্রম হবে না। তাহলে হবে কিভাবে? বিভিন্ন অবস্থানে তারা অবস্থান করছে, রেফারেন্স চেঞ্জ করে। আমি বলেছিলাম যে সব মাপামাপি রেফারেন্স বাদ দিয়ে হবে না, যদি করে ফেলো তাহলে মানদণ্ড নির্মিত হবে না। তাহলে এখানে সেই অবস্থানে আছে। গাণিতিক কার্যক্রমের জন্য এখন আমাকে সবাইকে রেফারেন্সে সাপেক্ষে কত সেইটা রূপান্তর করে নিতে হবে। নাও স্টার্ট। রেফারেন্সের সাপেক্ষে কিভাবে রূপান্তর ঘটাবো? তাহলে আমার এখন রেফারেন্স কে? ভিআরএন। তাহলে আইআর রেফারেন্স থেকেই আছে। এইটা এর থেকে 30 ডিগ্রি আগিয়ে, এবার এখান থেকে মাপবো 90 ডিগ্রি পিছায়। দেখো খুব ভালো কথা কিন্তু এখানে IY 30 কোণ 30 ডিগ্রি, তাহলে Y থেকে 30 ডিগ্রি আগিয়ে তার অবস্থান। যে কথা VR থেকে 90 ডিগ্রি পিছায়ে, কথা কি এক কিনা? হয়েছে? তাহলে এখন লালটা কি ইন্ডিকেট করছে? রেফারেন্স অ্যাক্সিস থেকে যার মানের অবস্থা। এইবার এইটা আমি যদি বলি আইবি ভিডির মধ্যে ফেজ কোণ 0 মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর একই দিকে, ইহা যে কথা ভিআর হইতে 240 ডিগ্রি পিছায়ে অবস্থান কি চেঞ্জ হলো? চেঞ্জ হলো? একই থেকে গেল না? তাহলে এখন এখানে ভুলটা কি? এই যে কোণগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা কি হবে? 30 কোণ 90 ডিগ্রি। বলো 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 বলো। মাইনাস দিলাম। এইটা কি হবে? কি ভুল করেছিলাম আর কি সংশোধন আসলো, এইবার যোগ করা যাবে। কারণ এখন হচ্ছে সবাই রেফারেন্স থেকে মাপা। তাহলে 30 কোণ -30 যোগ 30 কোণ -90 যোগ 30 কোণ -240। এটা তোমরা কি বুঝতে পারছো কথাটা? এইবার পোলার থেকে রেক্টেঙ্গুলার করে হ্যান্ড ট্যান করে কি পাবো? আমি নিউটন কারেন্টের মান নিশ্চয় নির্ণয় করতে পারবো। তাই আসে আসুক, অসুবিধা আছে? এইবার
এই জায়গাটার ভোল্টেজ কি করে পাবো, এটা মনে হয় সবাই বলতে পারার কথা। এখান থেকে এই মাথায় আসবো, এই পাঠাচ্ছিলাম কত, তাহলে এই জায়গা হ্যাঁ, তাহলে ড্রপ কি হচ্ছে আইআর আর আর এই যে রেজিস্ট্যান্স আর এই কারেন্ট, এই কারেন্টের মান তো তুমি জানো, এটা কি আই এন আর এন, তাহলে এখানকার ড্রপ হলো, আর এখানকার ভোল্টেজ কত ই আর এন। এটা আমি অবশ্যই লিখেছি, তোমরা একটু বোঝার জন্য না, এটা ভি ভি একটা কিছু লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কিচ্ছু বুঝলো না, বুঝে তো কিছু, এটাকে যদি সব বুঝতে পেলে একটা সিম্পল সার্কিট ডায়াগ্রাম করি, এই ভোল্টেজ যোগ এই ভোল্টেজ যোগ এই ভোল্টেজ সমান এখানকার ভোল্টেজ না, তখন ইহা কি একটা সিরিজ পথ। যদি আমি এই দিকে দুইটাকে মনে করি নাই, তাহলে কি হবে, এই পথ এই পথ এই পথ সিরিজ পথ হয়ে যাচ্ছে না। এই ভোল্টেজ ড্রপ এই ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু এই ভোল্টেজ, সাধারণ কথা। তো মান কি এক হবে, মান কি এক হবে নাকি ভিন্নতা প্রদর্শন করবে, 230 ভোল্টের বেশি হবে না কম হবে? আরে বেশি মানে ওইটাই আমি পাঠাচ্ছিলাম বলে, কিন্তু গ্রাহক পর্যায়ে যে সেটা কমে গেছে, তাহলে 230-এ আমার বেশি বোঝা গেছে। আমি বাদ বাকিটুকু অমিট রাখলাম, কারণ এখানে শেখানোর কিছু নাই, রেক্টেঙ্গুলার পোলার আর গুণ করা। তো যে জায়গাগুলো শেখানোর তার মোটামুটি বেশ কিছু আলোচনা আমি করে দিয়েছি, তোমরা দয়া করে আগে এই অঙ্কটা পড়ে নিজে বোঝো কিনা, চিত্র করতে পারো কিনা, তারপরে কিভাবে ক্যালকুলেশন করতে হবে তার কথাবার্তা আলোচিত হলো। তোমরা আগে এটাকে দু একবার প্র্যাকটিস সেশনে প্রাধান্য দিও, না হলে পরীক্ষার হলে যদি এই ধরনের আসে তাহলে তুমি জবাব দিতে পারবে না, ভুল করবো। যে আমি যেমন বলেছিলাম না, ও নিশ্চিত ম্যাক্সিমাম ছেলে তাই লিখে চলে আসবে, সে খেয়ালই করেনি যে রেফারেন্স আমার এখানে চেঞ্জ এই ভ্যালুতে, সুতরাং সে সেই ভুলটা করবে। আজকে আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আমাদের এসি ডিস্ট্রিবিউশন সিস্টেমের আলোচনা মোটামুটি একটা পর্যায়ে, যেহেতু সামনে আমাদের আরও অনেক জিনিস শেখার আছে, এই আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো সম্পূর্ণ না করেও যতটুকু একটা সাম্যক ধারণা দিয়ে আজকে শেষ করছি এসি ডিস্ট্রিবিউশন। আগামী দিন চালু হচ্ছে আমাদের ডিসি ডিস্ট্রিবিউশন। এর একটা বড় সুবিধা, আর রেক্টেঙ্গুলার কোনো ঝামেলা থাকবে না, বারবার রেক্টেঙ্গুলার খোলা এগুলো থাকবে না। কেন থাকবে না ডিসিতে? ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। ফ্রিকোয়েন্সি না থাকলে কোণ থাকবে না। আমাদের এত কোণের উৎপত্তি হচ্ছে একমাত্র দায়ী হচ্ছে ফ্রিকোয়েন্সি নাই তো কোণ নাই। কোণ যদি না থাকে উহা একটি অদিক রাশি, কোণই না। অদিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে ছোটবেলা 3 করে যোগ বিয়োগ গুণ থাকে।